রাষ্ট্রের মূলনীতি এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন সহ নানা ইস্যুতে চলছে আলোচনা। ঐক্যমত্যের স্বার্থে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান। কোন রকম শর্ত সাপেক্ষে না করে এটা উল্লেখিত হবে, আর বাকি কির সাথে উল্লেখিত হবে সেটা যখন ওই বিষয়টায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে, সেটা কি প্রক্রিয়া হবে যেভাবে হোক সেটা তার সাথে যুক্ত হবে। বিডিআর বিদ্রোহ দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, তদন্তে মিলেছে রাজনৈতিক ও বিদেশি সংশ্লিষ্টতা, জানালো স্বাধীন তদন্ত কমিশন। প্রভুদের খুশি করতে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ, বলছে বিএনপি। খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় মব সংস্কৃতি শুরু। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের আহ্বান। পলিথিন প্লাস্টিক বিশ্বকে ধ্বংস করছে, পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা। জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ। কয়েক মাসের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারে ইরানের পরমাণু কর্মসূচি, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস, ষড়যন্ত্র হিসেবে দেখছেন ট্রাম্প। এবং কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, আবারও ব্যর্থ এনামুল মুমিনুলরা, বড় সংগ্রহ নিয়ে শঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। 2 দিন বিরতির পর আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে আজ রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসি কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব নিয়ে মতামত তুলে ধরে ঐকমত্যে পৌঁছাবে দুপক্ষ। দিনের আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে, যা জুলাই সনদ তৈরির জন্য জরুরি বলে মনে করেন তিনি। এর আগে গেল 22 জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়েই একমত হতে পারেনি দলগুলো। এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে 2 দিন সময় দেয় কমিশন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দল। মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নেতারা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে, অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই। এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি, এবং সেখানে 7 জনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে, এমনকি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলো সুনির্দিষ্ট করা যেতে পারে, যেমন আমরা প্রাথমিক প্রতিষ্ঠানের কথা বলেছি। এবং একই সাথে এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্নেও আরো সুনির্দিষ্ট করা যেতে পারে। কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি, যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে, এইরকম একটি কমিটি করা দরকার। এই বিষয়ে আলোচনা এখন মধ্যাহ্ন বিরতির জন্য স্থগিত হয়েছে। এরপরে আবারও আলোচনা হবে, এবং আমরা এটা কমিশনের প্রস্তাব হচ্ছে, এবং সেখানে আমাদের সকলের অনেকগুলো রাজনৈতিক দল এখানে ঐক্যমত্য আছেন। আমরা বলেছি যে এই বিষয়ে যদি এখনো কোনো সিদ্ধান্ত না হয়, আরো অধিকতর আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো নিজের পারস্পরিক আলোচনা করবে, নিজস্ব দলীয় ফোরামে আলোচনা করবে, কমিশনে আলোচনা করবে, তার মধ্য দিয়ে যাতে অন্তত এইরকম একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের সাংবিধানিক এই গণতান্ত্রিক পুনর্গঠনের ক্ষেত্রে একটা ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির জন্য জরুরি, সেই বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ফলে ঐকমত্যের জন্য আমাদেরকে আরো সময় নেওয়া দরকার। অনেকগুলো দল আছে এখনো কমিশনের সকলের আলোচনার ভিত্তিতে, অন্যান্য রাজনৈতিক দল সকলের মতামতের ভিত্তিতে পরিবর্তন করতে হবে। দর্শক, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দল। সেখানকার মধ্যাহ্ন বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন নেতারা।
বিডিআর হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল বলে মনে করছে তদন্ত কমিশন। এর পিছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ উঠেছে তদন্তে। বুধবার স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশিত তদন্ত প্রতিবেদন পক্ষপাতমূলক বলেও মন্তব্য করেন কমিশন প্রধান। হাসান আল মাহমুদের রিপোর্ট। 114তম কর্মদিবসে বুধবার তৃতীয়বারের মতো গণমাধ্যমের মুখোমুখি বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। আমরা দিয়েছি 2009 সালে 25-26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি, সাক্ষ্য গ্রহণের সংখ্যা, আলামত বিশ্লেষণ করে প্রাথমিক ধারণা তুলে ধরেন কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। কারেক্ট করব এবং এখন পর্যন্ত বেঁচে যাওয়া 15 সেনা কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ, একই সঙ্গে 50 জনের লিখিত বক্তব্য এবং শহীদ ও বেঁচে যাওয়া সেনা পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আওয়ামী লীগের পলাতক 2 নেতা ইমেইলে কমিশনে লিখিত বক্তব্য দিয়েছেন বলেও জানায় কমিশন। একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু। এই দুইজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। প্রাপ্ত তথ্য ও আলামত বিশ্লেষণে এ হত্যাকাণ্ড দীর্ঘমেয়াদী বিদেশি ষড়যন্ত্রের ফল বলেও দাবি করেন ফজলুর রহমান। 25-26 ফেব্রুয়ারি 2009 পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। ঘটনার সময় সামরিক হস্তক্ষেপ করলে সেনা অফিসারদের প্রাণহানি কমানো যেত বলেও জানান কমিশন প্রধান। মিলিটারি অপারেশন এখানে করা হয়নি, এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে ওই। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। পুরো ঘটনার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এমন দাবি করলেও আওয়ামী লীগের আমলে করা 2টি মামলার ব্যাপারে কোনো তদন্ত করবেন না বলেও জানায় কমিশন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রভুদের স্বার্থে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই সঙ্গে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে গোটা দেশকে বিভক্ত করেছে দলটি। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, 5 আগস্টের পর নানা কারণে 177 জনের প্রাণহানির ঘটনায় যারাই জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা কি বলছে সেটা তাদের দলীয় বক্তব্য। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিকে শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা বিএনপি নেতাকর্মীদের দেয়া হয়নি জানিয়ে ফারুক বলেন, নির্বাচনের আগে এনসিপির 200 আসন জয়ের কথা বলা কিসের ইঙ্গিত? কিন্তু দিনের ভোট রাতে করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। বিএনপি সমর্থন না দিলে জুলাই অভ্যুত্থান সফল হতো না বলেও দাবি করেন জয়নুল আবদিন ফারুক। সমাবেশে বক্তারা প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি। হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি, আপনাদের আন্দোলনকে যদি তারেক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, কশিন কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। যারা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ইশরাকের নির্বাচনী প্রচারণার সময় কারণ বাজারে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, তারা কারা? এই সকল মিডিয়া ব্যক্তিত্বরা সেদিন ফটো সহ ওই সকল লোকের ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। সেই মব রানী, মাস্টার মাইন্ডের রানী
শেখ হাসিনা। চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও। মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এসব আশাবাদ ব্যক্ত করেন লি জিয়াংঝাও। বিএনপি নেতারা বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে চীনের আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করে বিএনপি। পরে সফররত প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিস শুন হাইওয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ও পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ গঠনের পক্ষে তার দল। এতে নির্বাচন কালো টাকার প্রভাব মুক্ত হবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিবন্ধন ফিরিয়ে দেয় ইসিকে ধন্যবাদও জানায় জামায়াতের প্রতিনিধি দল। শিউলি রায়ের রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিএসি এএমএম নাসরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আজাদ। নিবন্ধন ফিরিয়ে দেয়ায় ইসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াতে ইসলামী। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে এবার কারো দ্বিমত নাই। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে। নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ ও সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং পিআর পদ্ধতি নির্বাচন চায় জামাত। এতে নির্বাচন কালো টাকায় প্রভাবমুক্ত হবে বলেও মনে করেন তিনি। লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। সিএসির কাছে প্রবাসীদের ভোট নিশ্চিত করার দাবিও জানান জামাতের এই নেতা। আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। জলবায়ু সংকট থেকে বিশ্বকে রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে সামাজিক বনায়ন বাড়ানোর আহ্বানও জানান তিনি। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে পরিবেশ, বন্যপ্রাণী সংরক্ষণ ও বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। ও পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এমন প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের পরিবেশ সহ স্বাগত বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ প্রশাসনে গতি আনা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। আর পরিবেশ ধ্বংসের কারণে বিশ্বের সংকট বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অস্তিত্ব রক্ষায় পরিবেশ নষ্ট না করে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান তিনি। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি
এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে। আর প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবহার বিশ্বে 3 ধরনের সংকট বাড়িয়ে দিয়েছে। এ সময় সামাজিক বনায়নে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2024 তুলে দেওয়া হয়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কয়েকজন ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টির সমাধান হতে পারে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়। সেটি বিদ্যমান থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ ছাড় দিয়েছে। আগের সরকার সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হয়তো এটা আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল, অন্য যদি কিছু ইসে না থাকে। এটা হলো আমার অনুমান, এটা ব্যবসায়ীদের আমি দোষ দিচ্ছি না, ব্যবসার সুযোগ খুঁজবে যে। দেখছেন সংবাদ দুপুর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল গ্রেফতার হয়েছেন। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, হাবিবুল আওয়ালকে গ্রেফতারের বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। মেসি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে 24-এর যে বিতর্কিত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় কিন্তু এই কাজী হাবিবুল আউয়াল কিন্তু প্রধান নির্বাচন কমিশন ছিল। তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে। জানেন যে আসলে তাকে গ্রেপ্তার করেছে ডিবি, গ্রেপ্তার করে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা যেটি আসলে জেনেছি যে গত 22 তারিখে যেমন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যে 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচন বিতর্কিত নির্বাচন দেখিয়ে ওই সময় যারা নির্বাচনে সংশ্লিষ্ট যারা ছিল এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পালন করেছেন তাদের নাম উল্লেখ করে কিন্তু একটি মামলা হয়েছে শেরেবাংলা নগর থানায়। সেই মামলার প্রেক্ষিতে আমরা দেখেছি যে তার পরপরই কে নুরুল হুদা, অর্থাৎ 18 নির্বাচন যিনি করেছিলেন বিতর্কিত, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারপরে কিন্তু আজকে আমরা যেটি দেখলাম যে 24-এর যে নির্বাচনের সময় যিনি প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন কাজী হাবিবুল আউয়াল, তাকেও কিন্তু আজকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছেন ডিবি। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, অর্থাৎ বিএনপির করা যে মামলাটি শেরেবাংলা নগর থানায়, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আসলে গ্রেপ্তার করে এই মুহূর্তে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে বরাবরের মতো আমরা যে বিষয়গুলো জানি, আসলে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে ডিবির কার্যালয়ে আনা হয় এবং সেখানে কিন্তু তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আদালতে তাদেরকে উপস্থাপন করা হয়। তবে এই বিষয়টি নিয়ে আসলে তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো এবং তাতে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই ডিবি প্রধান হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন কিন্তু আসলে আমরা এর বিষয়টি আরো বিস্তারিত জানতে পারবো এবং সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবো। এই ছিল আসলে কাজী হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের বিষয় আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার হয়েছেন, সেই খবরাখবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর তুহিন। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং কয়েক মাস পিছিয়েছে মাত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্য খবরে তোলপাড়।
প্রতিবেদনে এসেছে ইরান চাইলেই 1 থেকে 2 মাসেই পরমাণু কর্মসূচি চালু সম্ভব। তবে একে ভুয়া খবর উল্লেখ CNN, রয়টার্স এবং নিউ ইয়র্ক টাইমসের মতো গণমাধ্যমকে ধুয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। লুৎফর কবিরের রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনা নিয়ে মাথা ব্যথার শেষ নেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সম্প্রতি ইরানের ফোর্দো সহ 3টি পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ও টমহক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরমাণু স্থাপনাগুলো আসলেই কতটা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত এ নিয়ে শুরু থেকেই আছে কানাঘুষা। আসল কথাটা হচ্ছে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস হয়নি, বরং কয়েক মাস পিছিয়েছে মাত্র। এমন চাঞ্চল্যকর মূল্যায়ন প্রতিবেদন করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA। সংশ্লিষ্ট দুজন পরিচয় গোপন রাখার শর্তে জানান, ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনা ট্রাম্প যেভাবে গুড়িয়ে দেওয়ার দাবি করছেন তা দেখে মনে হচ্ছে না। ওই মূল্যায়নে আরও একজন বলেছেন, হামলায় 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশ পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস হয়নি। তাতে কর্মসূচি সম্ভবত 1 থেকে 2 মাস পিছিয়েছে। কিছু সেন্ট্রিফিউজ অক্ষত আছে বলেও এসেছে ওয়াশিংটন পোস্টে। এ নিয়ে তোলপাড় ট্রাম্প প্রশাসনে। পুরো বিষয়টি কংগ্রেস সদস্যদের ব্রিফ করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে দিয়েছেন কর্মকর্তারা। তবে মূল্যায়ন নিয়ে গণমাধ্যমে যা এসেছে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ভুয়া খবর উল্লেখ করে CNN, রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমসের মতো প্রভাবশালী গণমাধ্যমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইরানের পরমাণু স্থাপনা একেবারেই ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের সঙ্গে সাফাই গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ট্রাম্প ইরানের সঙ্গে শান্তিপূর্ণ একটি সমাধানে আসতে চেয়েছিলেন, কিন্তু যখন বুঝেছেন এভাবে কাজ হচ্ছে না, তখন B-2 বোমারু থেকে 30,000 পাউন্ডের বোমা ফেলার নির্দেশ দেন। তখনই ধ্বংস হয়ে গেছে পুরো কর্মসূচি। পেন্টাগনের স্পর্শকাতর প্রাথমিক প্রতিবেদন ফাঁসকে বিশ্বাসঘাতকতা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেছেন, যারা ফাঁস করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরান ইসরায়েল নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ না করায় প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে শান্তির পথে নিয়ে যাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, 12 দিনের লড়াইয়ে ইসরায়েলকে ঐতিহাসিক শাস্তি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আর নেতানিয়াহুর দাবি, এই যুদ্ধের বিজয় প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। লুৎফর কবিরের আরও একটি রিপোর্ট। ইরানের কোম শহরে শোকের মাতম। চোখের জলে নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারান 6 শতাধিক মানুষ। ইরান ইসরায়েল লড়াই পরিচিতি পেয়েছে 12 দিনের যুদ্ধ হিসেবে। যুদ্ধবিরতির প্রথম কয়েক ঘন্টা হামলা পাল্টা হামলা ঘটলেও পরিস্থিতি এখন শান্ত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে। ইসরায়েল নতুন করে হামলা না চালানোয় আমি কৃতজ্ঞ। এটি দীর্ঘমেয়াদে শান্তির পথ সৃষ্টি করবে, আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আমার মতে তারা দুর্দান্ত একটি জাতি। ইরানের মানুষ ভালো ব্যবসায়ী। এ সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা আছে কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। আমি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে নই। যত দ্রুত সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য একটা দেশে বিশৃঙ্খলার প্রয়োজন। আমরা এসব চাই না। তাদের নিজেদের পুনর্গঠনে মনোযোগী হওয়া উচিত। গত 13 জুন শুরু হওয়া যুদ্ধের ইতি টেনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার এক বার্তায় বলেছেন, দখলদার ইসরায়েলকে ঐতিহাসিক জবাব দিয়েছে সশস্ত্র বাহিনী। আর এ লড়াইয়ে নিজেদের বিজয় দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 12 দিনের অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে আমরা ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছি, যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমাদের অস্তিত্বের জন্য যেসব হুমকি ছিল তা শেষ করে দিয়েছি। প্রথমত পরমাণু স্থাপনা, দ্বিতীয়ত 20,000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ধ্বংস না করলে উল্টো ইসরায়েলই ধ্বংস হয়ে যেত।
যদিও ইরানে এসব ধ্বংসের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 7 সেনা, আহত আরও কয়েকজন। মঙ্গলবার রাতে খান ইউনিসের সেনাদের উপর অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। নিহতদের সবাই ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্য। তাদের বয়স 19 থেকে 21। আহত সেনাদের উদ্ধারে গেলে ফের হামাসের অতর্কিত হামলার মুখে পড়ে অন্যরাও। একটি সাজোয়া যানে আগুন ধরিয়ে দেয় হামাস। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে এটিকে হামাসের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দেখছেন সংবাদ দুপুর।